আমাগো জ্ঞানচক্ষু খুলছে। আমাগো জ্ঞানচক্ষু খুলছে। এটা সম্পূর্ণভাবে ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও। আমি দেখছি ইদানিং ইস্টবেঙ্গলের যেসব ইউটিউবাররা ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের থেকে খবর পায় বা ধরুন ইমামির লোকজনের থেকে খবর পায়, তারা একটা মরা কান্না শুরু করেছে, যেটা বহু পূর্বে ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা শুরু করেছিল। সেটা কি কিরকম না, মানে বিডিং চাই, বিডিং ওপেন চাই, মানে বেঙ্গালুরু যখন ঢুকেছিল তখন বিডিং হয়েছিল, আমাদের সময় কোনো বিডিং হয়নি। তো এই বিষয়ে যাওয়ার আগে বলি, আমার আগের অডিওটা শুনে এক মোহনবাগান সুপার জায়েন্টের এক ফ্যান একটা কমেন্ট করেছিল যে মোহনবাগানের দিব্যেন্দু বিশ্বাস, সূর্যবংশী, রাজ, টাইসন, সুহেল এদেরকে আপনার কেমন মনে হয়? দেখুন, খুব ভালো প্রশ্ন, কিন্তু না মানে আমার পক্ষে এটা ভালোভাবে উত্তর দেওয়াটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, মানে আমি যখন যখন বলেছিলাম যে অতুল, জেসিন এরা ফ্লপ করবে, তখন ইস্টবেঙ্গলের অনেক সমর্থক, মানে সেই সমর্থকটাও ছিল যে যাকে আমি মাঝে ব্লক করেছিলাম, যার কথা আমি আগের অডিওতে বলেছিলাম, তার খুব রেড়ে করে উঠেছিল যে কেন আপনি কেরালা বিদ্বেষী, আপনি এই সেই, এই বিদ্বেষী সেই বিদ্বেষী বলেছিল। কিন্তু ঘটনা হলো, আমি কালকে ওই সমর্থককেও আবার বললাম, মানে ও বলছে দাদা তুমি আমার কথাটা বলে দিলে। আমি বললাম আমি তো ভুল কিছু বলিনি, আমি তোমার নামও উল্লেখ করিনি, আর যা ঘটেছে সেটাই বলেছি, ঠিক আছে? মানে তখন সে হাসছে। তো আমি কিন্তু তখন এইসব জেসিন বা এদের যেই খেলা, মানে একটু বোঝার জন্য এক একটা ম্যাচ প্রায় 2-3 বার করে দেখেছি, অন্তত 2বার করে তো দেখেইছি। প্রথম তো লাইভ দেখেছি, তারপর আবার ধরুন ওদের নিয়ে আমি একটু নিন্দে করব। এবার নিন্দে তো এমনি করা যায় না, মানে তাহলে তো আপনার ক্রেডিবিলিটিটা কোশ্চেনেবল হয়ে যাবে। তো আমাকে খেলাটা ভালো করে দেখতে হয়েছে যে সত্যি এরা নিন্দের যোগ্য কিনা, বা এদের এদের নিয়ে নিন্দে করা উচিত কিনা। তারপর ধরুন কিছু এভিডেন্স তুলেছি, মানে ভিডিও করে এগুলো শেয়ার করেছি। তখন আবার অনেকে বলেছে এই 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 ফোরাম থেকে খালি এদের খালি খারাপ খেলার মুহূর্তগুলো শেয়ার করা হয়। তাও ভাগ্যিস বলেনি যে মানে ঘাপলা ভিডিও বা বানিয়ে বানিয়ে ভিডিও শেয়ার করা হয়েছে। মানে বলেছে খারাপ খেলার ভিডিও কেন শেয়ার করা হচ্ছে, মানে যেন তারা খারাপ খেলছে তার দায়ভার যেন আমার, ঠিক আছে? তো না, কেউ কোনো একটা মুহূর্ত কারো বুক থেকে বল ছিটকে গেল, সেটা সায়নের বুক থেকেও বল ছিটকে, অনেক সময় শ্যামলও বল ধরতে গিয়ে ছিটকে, যে কোনো প্লেয়ারের হয়। সে আপনারা ইউরো কাপেও দেখবেন অনেক সময় বল থেকে পা থেকে বল ছিটকে যায়। সেইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে গোটা ম্যাচ জুড়ে কতবার আপনি বল ধরতে গিয়ে ধ্যারালেন, কতবার আপনার বুক থেকে বল ছিটকে গেল, চেস্ট ট্র্যাপ করার সময় কতবার আপনার পা থেকে বল ছিটকে গেল। বেশিরভাগই ছিটকোয় কিনা সেটা ইম্পর্টেন্ট। একবার ছিটকলেও আমি বসে রইলাম একটা ওই যা ইসের মতন, ওই ইয়েলো পেজ যারা করে পাপারাজ্জির মতন, তা তো নয়। আমি ভালো করে দেখেছি, নয়তো মানে হতো কী করে যে আপনারা এখন দেখেছেন, মানে প্রমাণিত যে অতুল ফ্লপ, জেসিন ফ্লপ, অতুলকে বোধহয় এবার সইও করাবে না আর। তখন অতুল অতুল করতে গিয়ে শুভেন্দু মান্ডিকে বঞ্চনা করলো, শুভেন্দু মান্ডি খেলাই ছেড়ে দিল, চাকরি নিয়ে চলে গেল। তো আম, এই যে প্রশ্নটা করেছি না, এর ভালো উত্তর আমার কাছে নেই, কিন্তু আমার আমি যে প্ল্যাটফর্মটা চালাই সেখানে কয়েকজন আছে, একটা স্টুডেন্ট আছে, একজন তো থাকে, আরেকজন থাকে ইউএসএতে। এরা না প্রায় অনেক ম্যাচ দেখে, মানে মোহনবাগান সুপার জায়েন্টেরও অনেক ম্যাচ দেখে। তো এদের এদের কাছে আপনি যদি আপনি আমার ওই চ্যাটফর্মে লেখেন, তো এরা যদি রেসপন্ড করে, সেক্ষেত্রে আপনি হয়তো কিছু জানলেও জানতে পারবেন। কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি মোহনবাগানের বেশিরভাগ ম্যাচ দেখি না। ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলাটা হলে দেখি, বা মাঝে সাঝে হয়তো মোহনবাগানের কোনো ম্যাচ দেখলাম বা হাইলাইটস দেখলাম। এবার হাইলাইটস দেখে বোঝা যায় না। হাইলাইটস দেখে আপনি কি দেখেন? হাইলাইটসে একটা ফরওয়ার্ডের বেস্ট মোমেন্টস দেখেন, আর একটা ডিফেন্ডারের ওয়ার্স্ট মোমেন্টস দেখেন। যদি হাইলাইটস দেখেন তাহলে মনে হবে দিব্যেন্দু বিশ্বাস খালি গোল খায়, কারণ হাইলাইটসে শুধু গোলটাকে আমরা প্রাধান্য দিই। বাকি ম্যাচ জুড়ে যে কোনো একটা ডিফেন্ডার ডিফেন্ড করে সেটা দেখায় না। বা হাইলাইটস দেখলে মনে হবে এই প্লেয়ারটা, এই স্ট্রাইকারটা সারাক্ষণ গোল করে, সুয়েল ভাট সারাক্ষণ গোল করে। কিন্তু আপনি হয়তো 90 মিনিট দেখলে বুঝতে পারবেন না, সুয়েল ভাট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল করতে পারে না। মানে উদাহরণ দিচ্ছি, মানে সুয়েল ভাটের ক্ষেত্রে প্রযোজ্য এরকম নয়, বা দিব্যেন্দুর ক্ষেত্রে। কিন্তু আমার যেই ইউএসএতে যে থাকা বন্ধুটা থাকে, যে প্রচুর খেলা দেখে, প্রচুর পরিমাণে খেলা দেখে, আইএসএলের অন্যান্য টিমের খেলাও দেখে, ইউরো যেসব টুর্নামেন্ট চলে, লিগ ফিগ চলে, সব অনেকগুলোই খেলা দেখে। তো সে কিন্তু আমাকে দিব্যেন্দু বিশ্বাসের প্রশংসা করেছিল, মানে আমাকে ব্যক্তিগতভাবে না, চ্যাট ফোরামে লিখেছিল
দিব্যেন্দু বিশ্বাসের, কিন্তু আমি যেহেতু দিব্যেন্দু বিশ্বাস ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত নয়, তাই আমি আলাদা করে জিজ্ঞেস করিনি মানে কোন কোন ব্যাপারে ও এগিয়ে, কোন কোন ব্যাপারে ও পিছিয়ে। ঠিক আছে। আর ওই সুহেল ভাটকে নিয়ে গত বছর ক্যালকাটা ফুটবল লিগে সবাই খুব মানে হইচই শুরু করেছিল, মানে ইস্টবেঙ্গল সমর্থকরা শুরু করেছিল বিষ্ণু এইসব নিয়ে। আর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট প্রত্যেকে সুহেল ভাট এসে গেছে সুহেল ভাট। তো তখন আমি যার একটা স্টুডেন্টের কথা বললাম তাকে আমি বলেছিলাম, বলছে দাদা সুহেল ভাট তো দারুণ খেলছে। আমি বলেছি না, সুহেল ভাটের কিছু সমস্যা আছে এবং এই সমস্যার জন্য আমার মনে হয় ও একটু সমস্যা হবে সিনিয়র লেভেলে। তোকে আমি তখন বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, কেননা আমি কিছু ম্যাচ দেখেছিলাম। এবার মোহনবাগানের ম্যাচ দেখার জন্য দেখিনি, কেননা আমি অন্য ছোট ক্লাবের ভালো প্লেয়ার আছে কিনা তখন কিছু কিছু প্লেয়ার নিয়ে হইচই হচ্ছিল, তো তাদের খেলা দেখতে গিয়ে মোহনবাগানের খেলা দেখে ফেলেছিলাম। তো সেখানে দেখেছিলাম সুহেল ভাটের একটু প্রবলেম আছে, তখন বলেছিলাম, কিন্তু আমি ওইসব ডিটেলে যেতে চাইছি না, কেন আমাকে তাহলে আবার ভালো করে ভাবতে হবে। আমার অতটা এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে চর্চা করার মতন অতটা ইচ্ছা নেই এই মুহূর্তে। সময়ের কথা বলবো না, সময় না থাকলে কেন কথা বলছি, সময় তো বার করাই যারা কথা বলে। এই মুহূর্তে অতটা ইচ্ছে নেই, কিন্তু আপনার যদি কেউ ওখানে লেখেন চ্যাট ফোরামে, আমি শেয়ার করে দেবো। তো কেউ কেউ নিশ্চয়ই ঠিকঠাক করে কমেন্ট করবে, আর কেউ গালমন্দ করবে না, কারণ আমার চ্যাট ফোরামে গালমন্দর জায়গা নেই। যে গালমন্দ করে প্রায় 500-600 অলরেডি ব্লকটা আছে, ইস্টবেঙ্গলের ফ্যানরাই ব্লকটা আছে, যারা মনে করেছে যে চ্যাট ফোরাম মানে এসে কিছু খিস্তি খেউর করবো, মানে তর্ক আলোচনা করবো না, খিস্তি খেউর করবো। প্রায় 500-র উপর ব্লকটা আছে ইস্টবেঙ্গল ফ্যানই। মোহনবাগান সুপার জায়ান্টের ফ্যান তো আছে, ইস্টবেঙ্গলের ফ্যান ম্যাক্সিমাম 500-600 ব্লকটা আছে। তো এবার আসা যাক যে বিষয়টা শুরু করেছিলাম, আমাগো জ্ঞানচক্ষু খুলছে এই যে হঠাৎ করে বলা বলি শুরু করেছে, বেশ অনেক দিন ধরে মরাকান্না শুরু করেছিল নিতুরা এবং ওই ইমামি লোকজনও, যে যখন লাস্ট আইএসএল এন্ট্রি হয়েছিল বেঙ্গালুরু আর জামশেদপুরের, তখন তো সব প্লেয়ারকে ফ্রি করে দেওয়া হয়েছিল, করে আবার সে আইএসএল টাইপ বিডিং করেছিল, ইস্টবেঙ্গল সে সুযোগটা পেল না। তো ইস্টবেঙ্গল যে সুযোগটা পাবেন আপনি তো শুরু থেকেই জানেন, তাহলে আপনি আইএসএলে এলেন কেন? আপনি তো জানেন শুরু থেকে যে এই প্রিভিলেজটা বা ফেসিলিটিটা বন্ধ হয়ে গেছে, এবং এই প্রিভিলেজটা যবে থেকে বন্ধ হয়েছে তবে থেকে অনেক ক্লাবই, যেমন সুপার জায়ান্টও 5 বছর করে প্রচুর চুক্তি করেছে, এবং ঘটনা হচ্ছে তাদের ম্যাক্সিমাম 5 বছরের চুক্তিগুলো সব ফ্লপ করেছে, মানে প্রথম বছরের পরই তারা খেলতে পারেনি ম্যাক্সিমাম। আপনি যদি হিসেব করেন, সে গোলকিপার থেকে আমরিন্দার থেকে শুরু করে অনেকেই ফ্লপ করে তারা হয় ক্লাব ছেড়ে দিয়েছে বা টিম করে জ্বলছে তাদের খেলাটা এই মুহূর্তে সুপার জায়ান্টে। তো এটা কিন্তু ঘটনা, অনেকের সাথে 5 বছরের চুক্তি আছে, সেরকমই ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারের সাথে 3 বছর, অন্যান্য ক্লাবের তো লম্বা চুক্তি আছে। তো আপনি এগুলো না উল্টো পাল্টা একটা ভাবছেন বিডিং ওপেন, তো আপনি তাহলে এলেন কেন? আপনার তাহলে আই লিগ খেলা উচিত ছিল, আপনি তো জানেন শুরু থেকেই। আপনাকে যদি ধরুন একটা ইলেকশনে লড়তে হবে, ঠিক আছে, ধরুন এই যে একটা ইলেকশন হয়ে গেল দেশব্যাপী, সেখানে আপনি আপনি ধরুন বিরোধী পক্ষ কোনো একটা পার্টি, ধরুন ইন্ডিয়া গোষ্ঠীর কোনো একটা পার্টি, তো আপনি তো জানেন যে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তার ইলেকশন মেশিনারি, বিভিন্ন মেশিনারিকে ব্যবহার করবে, তার বিরুদ্ধে আপনার লড়তে হবে, আপনি জানেন। তার সত্ত্বেও আপনি নিশ্চয়ই অনেকে ইলেকশনে লড়েছে এবং অনেকে ভালো ফল করেছে, অনেকে ভালো ফল করেনি। তো আপনি তো প্রশ্নপত্রটা জানেন। আপনি ধরুন যখন জীবনে জন্মালেন, ঠিক আছে, আপনি জীবনে জন্মালেন একটা সাধারণ পরিবারে জন্মালেন, ধরুন একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তো আপনি তো জীবনের শুরু থেকেই জানেন যে আপনার যারা প্রতিপক্ষ স্কুল কলেজে, ঠিক আছে, স্কুলে বাদ দিলাম, স্কুলে না হয় তাও ব্যাপারটা অনেকটা হয় বড়লোকের স্কুল, মধ্যবিত্তের স্কুল, গরিবের স্কুল, কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল একটা এন্ট্রেন্স এক্সামে যাবেন তখন তো আপনি জানেন যে আপনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছেন, একটা হয়তো নিম্ন মধ্যবিত্ত স্কুল, এডুকেশন সিস্টেম, আর একটা বড় লোকের ছেলে, বড় লোক মানে দারুণ স্কুল, দারুণ ফেসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু আপনাকে বিভিন্ন এন্ট্রেন্স এক্সাম দিতেই হচ্ছে। তো কিন্তু তার মধ্যেও কিন্তু সবসময় বড় লোকের ছেলেরা যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তা নয়, গরিবের ছেলে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। তো আপনাকে সেই মতন প্রস্তুতি নিতেই হবে। তো আপনি এখন উপলব্ধি করলেন এই জুন গড়িয়ে জুলাই হতে চললো 2024-এ, এখন আপনি উপলব্ধি করলেন, অথচ কিছুদিন আগেই আপনি বুক ঠুকে বলছিলেন, বুকে দম নিয়ে বলছিলেন যে এই করব সেই করব, 15ই জুনের মধ্যে টিম গড়ে দেবো, টিম রেডি হয়ে যাবে, এই নিয়ে অনেকে এখন বলা বলি করছে।
তো ভালো, এই প্রশ্নগুলো করা দরকার। তখন অনেক বড় বড় কথা বলেছিলেন। এখন আপনি উপলব্ধি করছেন, হ্যাঁ? এত দেরি কেন উপলব্ধি? আমাগো মাথা কোথায় আছে? মানে কাঁটাতার পেরোনোর সময় কি মাথাটা ও ফেলিয়া আসিছেন নাকি ওখানে? মানে বডিটা, দেহটা এপারে, মাথাটা কি ওপারে? হ্যাঁ? মানে কোথায় থাকে মানে বুদ্ধিটা? মানে কারো কোনো মানুষের বুদ্ধি হাঁটুতে, আর আমার মনে হয় ইসমাইল কর্মকর্তাদের মানে বুদ্ধিটা ওই কাঁটাতারের ওপারে। এখন মরা কান্না জুড়ছে কি আমার বিডিং লাগবো? বিডিং হবে না, জেনে রাখ ভাই, বিডিং হবে না। এবার কি করবি ঠিক কর। আর এরা যেসব এই ইউটিউবার আছে যারা এই ক্লাব কর্তা বা এই ইমামি লোকদের খবর টবর হয়, মূলত ক্লাব কর্তাদের থেকেই পায় তারা, আরও একটা মরা কান্না তারা জুটছে। কি মরা কান্না? বিডিং নয়, এদের মরা কান্না হচ্ছে ওই গোয়েঙ্কা বাবু ফুটবলে সর্বনাশ করে দিতেছে, মানে 1 কোটি প্লেয়ারকে 4 কোটি দিতেছে। আরে দিচ্ছে দিচ্ছে, তুই জানিস তো রয়েছে। তো প্রতিপক্ষ ওরকমই। আজকে যদি ধর তৃণমূল কংগ্রেসকে লড়তে হয় বিজেপির সাথে, যেটা ধর বা অনেক পার্টি লড়েছে, সমাজবাদী পার্টি লড়েছে, তারা তো জানে যে বিজেপির কাছে সমস্ত মেশিনারি আছে, অর্থবল আছে, তা সত্ত্বেও লড়েছে। অনেকে ভালো ফল করেছে, অনেকে করেনি। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা বিভিন্ন পার্টি ভালো ফল করেছে, আবার অনেক পার্টি সিপিএম এরা ভালো ফল করতে পারেনি। তো এরা তো জেনে শুনেই এসছে যে অর্থবলের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। এই যে বিটিং যে হবে না, গোয়েঙ্কার যে অনেক টাকা আছে, তো এইটা তো আপনি জেনেই লড়তে এসছেন। তা আপনি জেনে শুনে লড়তে এসে আপনি যদি লম্ফ অফ করে বসে যান, শুয়ে পড়েন, তাহলে তো আপনি কি করে পরীক্ষায় পাশ করবেন? আপনি ধরুন জানেন যে আপনার বড়লোক ব্যাটার ছেলের বাড়িতে ইনভার্টার আছে, জেনারেটর আছে, এয়ার কন্ডিশনার আছে, 24 ঘন্টা চলে। আপনি গরিব বাপের ছেলে, এদিকে আপনি লম্ফতে তেল ভরতে ভুলে গেছেন। যদিও এখন লোডশেডিং হয় না সেই অর্থে বাংলায়, আগে হতো। আগে হেরিকেনে আলোতে, তো তখন আপনি ধরুন হেরিকেনে কেরোসিন ভরতে ভুলে গেলেন, সারা রাত অন্ধকারে থাকলেন, পড়াশোনাই হলো না। তা আপনি জানেন যেখানে আপনার প্রতিপক্ষ শক্তিশালী, তার অর্থ আছে, তারপর ইগো আছে, এই ইগোটা নিয়ে আবার সমস্যা। ইস্টবেঙ্গলি ইউটিউবারদের, ইস্টবেঙ্গল কর্মকর্তাদের খুব সমস্যা, ফ্যানদের, যে সুপার জায়েন্টের খুব ইগো আছে, বেচেনি বলে। আর ইস্টবেঙ্গল যেহেতু রাজি হয়নি ক্লাবটাকে বেচে দিতে বা তুলে দিতে ওনার হাতে, তাই ওনার খুব ইগো। তো খুব স্বাভাবিক, সাধারণ মানুষের একটা ইগো থাকেই। ধরুন আপনি একটা মেয়েকে প্রপোজ করলেন, মেয়েটা আপনাকে আউটরাইট রিজেক্ট করলো, ম্যাক্সিমাম ছেলের মনে একটা কিন্তু দাগা থেকে যাবে, এ আমাকে রিজেক্ট করলো, আমি একে বড় হয়ে একটু টাইট দেবো। মানে ম্যাক্সিমাম ছেলে, মানে বলছি না এটা ঠিক কাজ, ভুল কাজ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুল কাজটাই করে। তো এই গোয়েঙ্কা বাবুর যে খুব ইগোতে আঘাত লাগবে ইসমাইল থেকে না শুনে, এটা তো স্বাভাবিক। তা আপনাকে তো আরও বেশি প্রস্তুত হতে হবে। আপনি 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 কোথায় থাকে, মানে হাঁটুটা, মানে হাঁটুতে তো নয়, মানে কাটাতার থেকে নিয়ে আসুন না। এখনও তো বন্ধ হয়নি, মানে হাসিনাকে বলে নিয়ে আসুন, মাথাটা ফেরত আনুন। দেহ, বডি এখানে, মাথা ওখানে, এইভাবে চলে নাকি? বডি এখানে, মাথা ওখানে। তো আজকে দেখলাম এই হীরা মণ্ডলকে সই করিয়েছে কলকাতা ফুটবল লিগের জন্য, একটা খবর দেখলাম সকালে ঘুম থেকে উঠেই। তো আমি বলেছিলাম, আমার আগের অডিওতে বলেছিলাম, সাইড ব্যাকে খুব লজ্জাজনক অবস্থা, মানে রিজার্ভ টিমেও সাইড ব্যাক নেই। তখন রিজার্ভ টিমে আজে বাজে সব প্লেয়ারকে ঢোকানো হয়েছিল, খড়বোকায় প্লেয়ার, দুর্বল লোগা পাতলা এসব প্লেয়ার, টেকনিক্যালি দুর্বল প্লেয়ার, যার ফলস্বরূপ সিএফএল খেলার মতনও সাইড ব্যাক নেই ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে। তো হীরা মণ্ডলকে ঢোকানো হয়েছে। তো অন্তত কলকাতা ফুটবল লিগের জন্য আপনাকে তাহলে টিম ঠিকঠাক করতে হবে যে সুপার সিক্সে যেতে পারে। গত বছর ওই প্রায় প্রত্যেকটা ম্যাচে বিনো মরাকান্না জুটত, আর ওখান থেকে সিনিয়র টিম থেকে কতগুলো সিনিয়র ছেলে এসে নিয়মিত খেলে গেছে। আপনার সাইড ব্যাকে রাকিব খেলেছে, তুহিন দাস খেলেছে, আপনার গুরসিমরাত খেলে গেছে, তারপর আপনার সৌভিক খেলেছে। তো এরা খেলার জন্য কিন্তু গত বছর ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠতে পেরেছিল, মানে তো উঠতে পারতো না, মানে ডাহা ফেল করতো, মানে লিগ টেবিলের মাঝামাঝি শেষ করতো। তো দেখা যাক এইবার আইএসএল নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না, সিএফএল এর সুপার সিক্সে উঠতে পারে কিনা ইস্টবেঙ্গল, আগে দেখা যাক। ঠিক আছে, তো এটাই বলার ছিল। ওই
মরা কান্না ছাড়ুন, সত্যিটা উপলব্ধি করুন। সেদিন দেখলাম একটা ইউটিউব চ্যানেল, যারা আবার যাদের সোর্স অফ ইনফরমেশন আর বোথ, মানে তারা ক্লাব করতে থেকেও পায় আবার এজেন্টের মারফতও পায়, সে হঠাৎ বলছে মরা কান্না জুড়েছে, সেও মরা কান্না জুড়েছে যে আদিত্য পাত্র খুব খর্বকায়, ওর মন খারাপ, আপনারা ওকে মোটিভেট করুন। আদিত্য পাত্র কি 2024 এসে খর্বকায় হয়ে গেল? হ্যাঁ, 2024 খর্বকায় হলো? 2023 কি খুব লম্বা ছিল, লম্বা চওড়া ছিল, এখন 2024 খর্বকায় হয়ে গেল? 2023 এটা মনে ছিল না যে একটা খর্বকায় প্লেয়ার, ওকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছিল আইএসএল স্কোয়াডে, এখন দেখলাম ওকে আবার রিজার্ভ স্কোয়াডে পাঠিয়ে দিয়েছে, রিজার্ভ স্কোয়াডের ক্যাপ্টেন। মানে আইএসএল আপনি ফেল করলে আপনার পরবর্তী ধাপ হবে রিজার্ভ টিমের ক্যাপ্টেন। মানে জানি না, মানে একটা ওপর ধাপে কেউ ফেল করলে তাকে পরের ধাপে নামিয়ে দিয়ে তাকে আবার সেই ধাপের আবার ক্যাপ্টেন করে দেওয়া হয়। যাকে সকলে ভালো থাকবেন।